ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি সাকিব চলে আসছি আপনাদের নতুন একটা টপিকে। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর একটা দুর্দান্ত কবিতা, সেটার নাম হচ্ছে বন্দনা। আমি যদি ভুল না করে থাকি এই কবিতাতেও আপনারা তেমন কোনো বোর্ড কোশ্চেন পাবেন না, তার কারণ হচ্ছে এই কবিতাটা এইবারই প্রথম বোর্ডে অ্যাড করা হয়েছে। এবার বন্দনা দিয়ে লেখছে, দেখেন স্যার ওই লোকটার চেহারা দেখেন, হ্যাঁ শাহ মোহাম্মদ সগীর, একটু আধ্যাত্মিক টাইপের চেহারা, তাই না স্যার? মাথায় পাগড়ি টাগড়ি পরা, তার কারণ কি উনি বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি, এইটা আপনারা বুঝতে হবে। এবং শুধু তাই না স্যার, ওনাকে নিয়ে কথা বলতে হইলে আরেকটা কথা বলতে হবে, উনি কিন্তু মধ্যযুগের কবি। স্যার বুঝি নাই, আপনারা যারা বন্দনা কবি যারা পড়ছেন একটু খেয়াল করছেন যে ওর ভাষা বানান একটু অন্যরকম। প্রথমে বন্দনা করি বাপো মায়ে পায়ে, মানে বাপো মায়ে পায়ে, মায়ের পরে একটা এ লেখা, তারপরে পা, তারপরে একটা এ লেখা। এর মানে কি স্যার? এগুলো হচ্ছে মধ্যযুগের বাংলা ভাষা। তখনকার শব্দগুলো, তখনকার ব্যবহারগুলো অন্যরকম ছিল আর কি, ব্যাকরণটাও অন্যরকম ছিল, আমাদের মতো না আর কি। বুঝতে পারছেন স্যার? তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, একে তো আমরা একটা মধ্যযুগের লেখা পড়তেছি, এবং সবচেয়ে বড় কথা মধ্যযুগে তখন ধর্মনির্ভর রচনা অনেক হইতো, মানে যারা লিখতেন, ধরেন হিন্দু কবিরা হিন্দু ধর্মনির্ভর লেখালেখি করতেন, মুসলিম কবিরা ইসলাম ধর্মনির্ভর লেখালেখি করতেন। তো তার মধ্যে শাহ মোহাম্মদ সগীর প্রথম মুসলিম কবি যিনি বাংলা সাহিত্যে সাহিত্য রচনা করা শুরু করেন। তার আগে অনেক সাহিত্যিক ছিলেন কিন্তু মুসলমান কেউ ছিলেন না। যাই হোক, তো সগীর সাহেব সম্পর্কে টুকটাক তো আলাপে যাব, তার আগে একটা কথা বলে দিই স্যার, আমি জানি না এখানে নিশ্চিত আছে কিনা, আছে অবশ্যই আছে আলাপগুলো স্যার। সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, তার নাম শুনছেন কিনা জানি না, সুলতানি আমলের কথা বলতেছি। এক সময় আমি একটু বলি স্যার, আপনাদেরকে একটু হিস্ট্রিটা এখানে বলা দরকার। পাল আমলে ছিল বাঙালিরা, ভেরি গুড। পাল আমলের পরে আসলো সেনরা। সেনরা কিন্তু বাঙালি না, তারা ছিলেন হচ্ছে স্যার দক্ষিণ ভারতের লোক আর কি, তামিলনাড়ু কেরালা ওই জায়গার লোক আর কি। তারা এসে এখানে গোড়া হিন্দুবাদ প্রথা জতবাদ প্রথা তৈরি করলো আর কি, এবং তা নোংরা সমাজ তৈরি করলো। তারপরে গেলো মুসলিম শাসনে শুরু হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরে। তিনি শাসন করতে আসেন নাই, তিনি এসে সেনামলের পতন ঘটাইলেন, চুরিচামারি করলেন, ক্ষমতায় বসলেন কিছুদিন। তারপরে অন্যান্যরা বসা শুরু করলো, অনেকেই বলে মোহাম্মদ বিন তোগলক বসলেন, মোহাম্মদ ঘুরিয়ে আসলেন এই সাইডে স্যার। কিন্তু মজার ব্যাপার, ওই সময়ে একটা সুলতানি আমল, মানে কিছু কিছু স্বাধীন সুলতান ছিলেন যারা বাংলাকে, শুধু পুরো ভারতকে না স্যার, শুধুমাত্র বাংলাকে বিভিন্ন অঞ্চলে বেশ কিছু দিন বা বেশ কিছু বছর স্বাধীন রাখছিলেন। তার মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহ একদম এক নাম্বারে, তিনি বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে একজন সুলতানি আমলে, এবং অনেক দিন যাবৎ বাংলাকে প্রায় 100 বছরের কাছাকাছি বাংলাকে উনি স্বাধীন রাখছিলেন। এবং ওই আমলে সাহিত্য কিন্তু, ধরেন আমার মন চলে কবিতা লিখলাম, এমনি কিন্তু ওই আমলে কবি হইতো না। ওই আমলে কবি হইতো কি, কোনো রাজা রাজরার আন্ডারে, আপনার গোপাল ভাঁড় দেখেন না, দেখবেন সভাকবি থাকে একজন, তো ওইটা দেখলেই বুঝতে পারবেন তখন রাজা রাজরারা টাকা দিয়ে কবিদেরকে পালতো, তারা বইটই লিখতো আর কি। তো গিয়াসউদ্দিন আজম শাহর দরবারে যে বড় সভাকবি ছিলেন তিনি হচ্ছেন আমাদের এই শাহ মোহাম্মদ সগীর। ক্লিয়ার স্যার? এবং ওনার সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম আমার যতটুকু মনে পড়ে, আমাদের এখানে দেওয়া নাই তার কারণ এটা আপনাদের 9-10 লাগে না, অ্যাডমিশনে লাগতে পারে, তাই জেনে রাখেন আপনার জন্য। ওনার সবচেয়ে বড় সাহিত্যকর্ম হচ্ছে স্যার মকতুল হুসাইন এবং জঙ্গনামা, যে দুটো লেখাই হয় ইমাম হোসেনের কারবালার যে করুণ ঘটনা তা নিয়ে লেখা। আগেই বলছি মধ্যযুগে কবিরা ধর্মের বাইরে খুব একটা লিখতে পারতেন না, ধর্ম নিয়েই লিখতেন আর রাজার কাহিনী লিখতেন, এর বাইরে আসলে খুব একটা, মানে আমরা যখন প্রেমের কবিতা লিখি, দর্শনের কবিতা লিখি, তখন এগুলা ওইভাবে ছিল না স্যার। ক্লিয়ার? তো ওনার সবচেয়ে বিখ্যাত বই দুটো হচ্ছে মকতুল হুসাইন আর জঙ্গনামা। দুটোই স্যার উনি লেখেন ইমাম হোসেনের কারবালার যে মর্মান্তিক ঘটনা তার উপরে আর কি। আর এর বাইরেও ওনার কিছু আলাপ আছে, আসেন কথা না বাড়ায় আমরা আমাদের কবি পরিচিতির আলাপে অল্প অল্প করে চলে যাই। দেখেন শাহ মোহাম্মদ সগীরের জন্ম দেখেন বলছে আনুমানিক 1400 থেকে 1500 শতকে। স্যার আনুমানিক কেন? কারণটাকে আনুমানিক হওয়ার কারণ হচ্ছে আমরা এখনো নিশ্চিত জানি না উনি তো মধ্যযুগের কবি, উনি আদতে কবে জন্মাইছেন এটা নিশ্চিত করে বলা আমাদের পক্ষে সম্ভব না। এটা আমরা অনুমান করি যে 100 বছরের মধ্যে কোন একটা টাইমে উনি জন্মাইছেন। ওকে স্যার, এইবার সাহিত্যিক পরিচয়। শাহ মোহাম্মদ সগীর প্রাচীনতম মুসলিম কবি, আমি বললাম প্রথম মুসলিম কবি, একই স্যার, প্রাচীনতম মানেই প্রথম। তিনি গৌর সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে 1393 থেকে 1409 খ্রিস্টাব্দে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। এইটা একটা ব্যাপার, ইউসুফ জুলেখা কাব্য রচনার মধ্যে স্যার এইটাকে আমি কেন উল্লেখ করলাম না, ওয়াই স্যার? ইউসুফ জুলেখা কাব্য উনি লেখেন নাই স্যার। ক্লিয়ার? এটা একটা ফরাসি কাব্য, উনি এটাকে অনুবাদ করেন। ইউসুফ জুলেখা অনেক প্রাচীন একটা মহাকাব্য, এবং এইটা আমাদের ইসলাম ধর্মের কোরআন শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা আছে। হুবহু কাব্যের কাহিনী আর কোরআন শরীফের কাহিনী এক না,
কিন্তু স্যার উল্লেখ করা আছে, এটা খুব বিখ্যাত। এবং ইউসুফ নবীর কাহিনী কিন্তু মানে যারা খ্রিস্টান ধর্ম তাদের মধ্যেও কিন্তু ওই যে ইউসুফের আলোচনা আছে স্যার, ক্লিয়ার? মানে শুধুমাত্র মুসলমানদের মধ্যে নাই। এই কারণে অতি প্রাচীন এই মহাকাব্যকে বাংলায় অনেকবার, উনি একা না, ওনার পরে ওনার আগে অনেকবার এটাকে অনুবাদ করা হয়। এটাকে আব্দুল হাকিম সাহেব অনুবাদ করেন, এটাকে আলাউল সাহেব একটা টাইমে অনুবাদ করেন ইউসুফ জুলেখাকে। মানে একই গল্পকে অনেকবার অনেকে অনেক ভাষায় অনেকভাবে অনুবাদ করেন স্যার, ক্লিয়ার? এই ইউসুফ জুলেখা কাহিনী, এই জন্য ইউসুফ জুলেখা প্রেম কাহিনী এক জায়গায় একরকম পাওয়া যায় স্যার, বুঝতে পারছেন? এই কারণে আমি এটাকে খুব একটা ইম্পর্টেন্ট তালিকায় রাখি না, তবু এটা ইম্পর্টেন্ট। এইবার অনুমান করা হয় কাব্যের রাজবন্দনায় মহামতি গেস বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি গিয়াসউদ্দিন আজম শাহ। কথা সত্য স্যার, রাজবন্দনা বলে একটা কাব্য, মানে রাজার বন্দনা, সেখানে মহামতি গ্যাস, গ্যাস মানে স্যার আসলে গিয়াস। ওই তখনকার বাংলা তো স্যার এইভাবে তো আসলে গিয়াস লেখার কোনো কালচার ছিল না, তো ওইটাই হচ্ছে গ্যাস স্যার, ক্লিয়ার? মহামতি গ্যাস মানে হচ্ছে মহামতি গিয়াসউদ্দিন আজম শাহ। তাকে রাজবন্দিনা যেই বইয়ের মধ্যে নামটা পাওয়া যায় সে যে গিয়াসউদ্দিন আজম শাহ, এটা আমরা অনুমান করি এবং সেটা দিয়ে আমরা অনুমান করি ওই সময় তিনি এই জায়গার কবি ছিলেন, ক্লিয়ার স্যার? এবং তাকে নিয়ে উনি রচনা করছেন আর কি। ওনার বিখ্যাত কাব্যের মধ্যে দেখা যায় স্যার ইউসুফ জুলেখা, ভেরি গুড স্যার। কর্মচারী ছিলেন, সেটাও ভেরি গুড। সাথে আমি বললাম জঙ্গনামা, মকতুল হুসাইন, খুব বিখ্যাত। তার উপাধি ছিলেন শাহ, ওনার আসল নাম মোহাম্মদ সগির, শাহ মোহাম্মদ সগির, শাহ হচ্ছে ওনার উপাধি, ক্লিয়ার স্যার? ওনাকে রেসপেক্ট করে শাহ বলা হইতো আর কি। এইবার স্যার আমি একটু সামনের দিকে আলাপে যাব, তার আগে একটু বলি, আপনাদের প্রশ্ন হইতে পারে স্যার আপনি বললেন বাংলার স্বাধীন সুলতান ছিলেন হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ, এখানে তো বাংলা উল্লেখই করে নাই, বলছে গৌড়। এই গৌড় কই থেকে আসলো স্যার? এইটা মনে হয় আপনারা তখনও জানেন না স্যার, ক্লিয়ার? আমি একটু বলি, এই বঙ্গ বলে একটা অঞ্চল ছিল, বঙ্গ অঞ্চলটা কি স্যার? আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আমাদের এই পার্ট, মণিপুর, মিজোরাম, পুরোটা মিলে স্যার বিশাল একটা জায়গার তখন বঙ্গ বলা হইতো। তখন কোনো দেশ ছিল না, ক্লিয়ার স্যার? ভূখণ্ডরে বঙ্গ বলা হইতো। এইবার ওই বঙ্গ অনেকগুলা পুন্ড নামে ভাগ ছিল, গৌড় নামে ভাগ ছিল। গৌড় শব্দটা আসছে কোত্থেকে স্যার? আপনারা এই শীতকালে একটা খাবার খান না, বাংলাদেশের একটা স্পেশাল খাবার যেটা পৃথিবীতে অন্য কোথাও হয় না, বলেন তো কি শীতকালের স্পেশাল খাবার? গুড়। খেজুরের গুড় খান না স্যার? বা গুড় জিনিসটা খান না, খেজুরের রসের গুড়। এই গুড় থেকে গৌড় শব্দটা আসছে। মূলত নদিয়া আর আমাদের এই পাশের কুষ্টিয়ার এই সাইডটাতে মানে আখের চাষ থেকে শুরু করে খেজুরের চাষ সবকিছু ছিল। বাংলার মানে পশ্চিমবঙ্গের কিছু অংশ, আমাদের কিছু অংশ এই পূর্ববঙ্গের, এই দুইটা মিলে একটা অঞ্চলে প্রচুর গুড় এবং মিষ্টি উৎপাদনের কাজ ছিল স্যার, ক্লিয়ার? শুধুমাত্র গুড়, তখন কিন্তু গুড় এমনি পিঠার জন্য ইউজ করা হতো না, মূলত মিষ্টি শিরার জন্য, কারণ চিনি তখন ছিল না স্যার, ক্লিয়ার? চিনি কলও ছিল না, চিনির আইডিয়াও ছিল না, তখন গুড়ের আইডিয়াই সব, খেজুরের গুড়, আখের গুড়, এর মধ্যেই সব। তো তখন গুড় দিয়ে মিষ্টি তৈরি করা একটা কালচার ছিল। তো এই অঞ্চলটায় প্রচুর গুড়ের মিষ্টি তৈরি হইতো বলে এই বাংলার ওই পার এবং এপারকে মিলে বলা হইতো গৌড়, ক্লিয়ার স্যার? তো ওইটাই হচ্ছে সেই বাংলা যে স্বাধীন বাংলার নবাব ছিলেন বা সুলতান ছিলেন হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ, বুঝতে পারছেন স্যার? এইবার জিনিসটা ক্লিয়ার, আশা করি কনফিউজড হবেন না। গৌড় মানে কিন্তু হয়তোবা বর্তমানের বাংলাদেশ আর গৌড় এক না, কিন্তু পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং এই বাংলার পূর্ণ অংশ পুরোটা মিলে ছিল স্যার গৌড় অঞ্চলটা, ক্লিয়ার? তখন গৌড় আরো বড় ছিল এবং সেটাই ছিল বাংলা। আমি এতটুকু বলি স্যার, যখন ঈসা খাঁর নাম আপনারা শোনার কথা যখন পড়বেন, এর অনেক পরের কথা, ইসাকে আরো 100 বছর 150 বছর পরের কথা, 1600 সাল বা 1500 সালের শেষ দিকের কথা আর কি, মাঝামাঝি সময়ের কথা, আমি একটু ভুল বলতেছি মনে হয়, 100 বছর না 50 বছর পরের কথা, মানে ওনার মৃত্যু 50 বছর পরের কথা ধরতে পারি। তো ইসাকা সাহেবের সময়ও স্যার বাংলা কিন্তু স্বাধীন ছিলেন, কিন্তু ওইটাও বিভিন্ন খণ্ড খণ্ড জমিদারি অঞ্চলে ভাগ ছিল। এবং স্বাধীন বলতে ইসাখা অবশ্যই স্বাধীন নবাব ছিলেন, সোনারগাঁ, যে নারায়ণগঞ্জের সোনারগাঁ ছিল স্বাধীন রাজধানী আর কি, কিন্তু মোগল আমলে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তখন কি এই সরকার ব্যবস্থা এখন যেমন একজন প্রধানমন্ত্রী সবাই তারা মেনে চলে ওইরকম ছিল না স্যার। তখন তারা মোগলদের থেকে স্বাধীন ঘোষণা করছে, কিন্তু বাংলা একক কোনো স্বাধীন ভূখণ্ড ছিল না, বরং খণ্ড খণ্ড জমিদারদের দ্বারা নিয়ন্ত্রিত এক মানে একটা স্বাধীন ভূখণ্ড ছিল, ভ্যারাইটিওয়ালা ছিল স্যার, ক্লিয়ার? 12 ভূঁইয়াদের মধ্যে ইসাকা ছাড়াও আরও প্রায় 16 জনের মতো জমিদার ছিলেন, যাদের মধ্যে হিন্দুরা ছিলেন, মুসলিমরা ছিলেন। এবং সেই জমিদারি শুধুমাত্র পূর্ববঙ্গ ঘিরে ছিল না, পশ্চিমবঙ্গের অনেক এলাকা ঘিরে ছিল স্যার, বুঝতে পারছেন? এই কারণে কিন্তু বাংলা যদি আমরা শেষ স্বাধীন কখনো বলতে পারি এই গিয়াসউদ্দিন আজম শাহর আমলেই বলতে পারি, তখন সেন্ট্রালি গৌড় অঞ্চলটা পুরোপুরি স্বাধীন ছিল। তারপরে যে বাংলা সূর্য অস্তমিত হয়েছে আর কিন্তু ওঠে নাই। আর একটু বলে যে আমরা অনেক সময় যে নবাব সিরাজউদ্দৌলার অনেক মাথায় নিয়ে নাচি যে ওনার মৃত্যুর পরে বাংলার সূর্য অস্তমিত হয়েছে, মিথ্যা কথা স্যার, ক্লিয়ার? নবাব সিরাজউদ্দৌলা বাঙালি ছিলেন না, উনি ছিলেন মোগল, উনি তুরস্কের লোক। উনি আসার পরে উনি তো যখন আছে তখন বাংলা সূর্য নাই স্যার, আর ডুববে কি স্যার? তাহলে ওনার নিয়ে এত মাথামাতি কেন করি স্যার? এরও একটা কারণ, আমি ইতিহাস বললাম শাহ মোহাম্মদ সগির আলোচনাতে, এর সবচেয়ে বড় কারণ কি স্যার?
শত্রুর শত্রু আপনার বন্ধু হয়ে যায়। ব্রিটিশরা এত বড় শত্রু যে ওর শত্রু ছিল সিরাজউদ্দৌলা, তাই সে আমাদের কাছে মহান হয়ে গেছে। ক্লিয়ার? কিন্তু সিরাজউদ্দৌলা কিন্তু মোটেও বাঙালি ছিলেন না। বাংলার সূর্য সিরাজরা আসার বহু বছর আগে কিন্তু ডুবে গেছে, মানে ইসা খাঁ যাওয়ার পরে, বা ইসা খাঁর কথা বাদ স্যার, গিয়াসউদ্দিন আজম খাঁ যাওয়ার পরেই বাংলা সূর্য স্যার ডুবে নাই হয়ে গেছে স্যার। ক্লিয়ার? বাঙালি আর ক্ষমতায় বসতেই পারে না ৭১-এর আগে। ক্লিয়ার স্যার? আর কথা না বাড়াই, এইবার আসেন। তো বাঙালির প্রথম মুসলিম কবি, তার লেখাগুলোর মধ্যে আমি আগেই বলছি, এখানে যে শব্দগুলো আপনি পাবেন মধ্যযুগের শব্দ স্যার, অনেক কিছু উইন্য করে। যেমন দেখেন হন্ত শব্দটা মানে হচ্ছে হাত, আপনি এখন টের পান হন্ত থেকে হাত আসছে স্যার, হস্ত হন্ত, কিন্তু আপনি কখনো শুনছেন যে হন্ত মানে হাত? শোনেন নাই কখনো। তো এরকম কিছু শব্দ আমাদের জানতে হবে। আসেন শুরু করি। তান, তান মানে হচ্ছে তার। ক্লিয়ার স্যার? তার মানে হচ্ছে এই যে সর্বনাম প্রণাম মিলে তার কাছে কথা বলতেছি, এই তান মানে হচ্ছে তার আর কি। গ্রামে দেখুন বলে তেনারে যা বলেন, এই যে তেনারে মানে তারে যা বলেন, এই তেন যে আসে, নটা যে আসে তেনারে, এটা আসে তার তান থেকে। তান মানে তার, মধ্যযুগের তান থেকে। দেখছেন কি ইন্টারেস্টিং না? জিউ, জিউ মানে হচ্ছে জিউভা, বা এই যে দেখেন আমি এই শব্দটা লিখি, আপনারা গণহারে এটারে উচ্চারণ করেন জিহব্বা। হ্যাঁ, আমি একটু আকার ডাবল দিয়ে ফেললাম স্যার। কেউ বলে জিহব্বা, কেউ বলে স্যার জিবলা, কেউ বলে, এক একজন এক এক কথা বলেন স্যার। ক্লিয়ার? কিন্তু আদতে এটার উচ্চারণ কিন্তু জিউভা, নট জিব্বা, নট জিবলা। যারা এইচএসসিতে পড়াশোনা করেন ওরা বাংলা উচ্চারণ বলে একটা টপিক পড়েন বা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, আপনারা তার পড়েন না, বড় ভাই বোনদের জিজ্ঞেস করে দেখেন। তো ওরা বাংলা উচ্চারণ বলে টপিক পড়ে, সেখানে দেখবেন হ বয়ের উচ্চারণের আগে যদি ইকার থাকে ওর উচ্চারণ হয় রস্যুকার উভ, এরকম উচ্চারণ, জিউভা, বিউভল। ক্লিয়ার স্যার? তো এই যে দেখুন জিউভা, তার শব্দমূল কি? জিউ, এই জিউ মানে হচ্ছে জিউভা। ক্লিয়ার স্যার? দেখছেন কি চমৎকার না? মানে প্রত্যেকটা শব্দ যে আদি থেকে এখান থেকে আসছে, শব্দগুলো দেখলে আপনি রিলেট করতে পারবেন। এবার স্যার আগাই। হন্তে মানে হাত, শুরুতেই বললাম স্যার, বুঝতেই পারতেছেন। পুরাবাসী, পুরাবাসী মানে কি স্যার? নগরবাসী। সহ স্যার পুরা মানে স্যার পরিপূর্ণ না স্যার, আমরা পুর বলি না, মিরপুর, হ্যাঁ আনন্দপুর, হ্যাঁ ওই পুর মানে অঞ্চল, এলাকা। পুরাবাসী মানে এলাকাবাসী, মানে স্যার নগরবাসী। ক্লিয়ার? কি চমৎকার না স্যার? মধ্যযুগের শব্দ থেকে আধুনিক শব্দ কেমনে আসছে মিল পাবেন আর কি। এবার দেখেন আম্মার, আম্মার মানে আমার স্যার, মোটামুটি এখন আপনি বলতেন স্যার আম্মার বলতে তো আমার আম্মারও বুঝতে পারে পারে স্যার, কিন্তু আম্মা শব্দটা বাংলা শব্দ না, আম্মা একটা ফার্সি বা আরবি শব্দ। আম্মু আব্বু দুইটাই স্যার আরবি শব্দ। আব্বু মানে আমি মনে ভুল স্যার, আরবি না স্যার, ফার্সি শব্দ। আম্মি এবং আব্বি দুটাই ফার্সি শব্দ, ওখান থেকে আসছে স্যার। তো আম্মার বাংলাতে আমারই বোঝানো হয়, তাহলে বাংলায় স্যার কোনো আম্মু বলে শব্দ নাই না স্যার। বাংলা শব্দটা কি? মা, মাতা। ক্লিয়ার স্যার? মাতৃ। বাংলায় আম্মা বলে কোনো শব্দ নাই। ওকে স্যার, আমরা আগাই। আম্মার মানে বাংলাতে আমারই বোঝায়, মানে নিজের। আসিলু মানে হচ্ছে আছিলাম, আমরা বলি না স্যার যে ছিলাম স্যার, আগে আমি এরকম আসিলাম, ওইটারই গ্রাম্য মানে মধ্যযুগ হচ্ছে আসিলু মানে হচ্ছে ছিলাম, আগে এরকম ছিলাম। ওকে। নেহায়, নেহায় মানে হচ্ছে স্নেহে, ভালোবাসায়। ক্লিয়ার স্যার? এই শব্দটা আমার যতটুকু মনে হয় ভিন ভাষার থেকে নেওয়া, সরাসরি বাংলা ভাষার শব্দ না। আমি নিশ্চিত করে বলতে পারবো না কোন ভাষা, কিন্তু আমার খানিকটা ধারণা স্যার এটা পশতু মানে হচ্ছে আফগানি ভাষাদের একটা ব্যবহার, বা আমি যদি বলি বেলুচিস্তান পাকিস্তানের একটা অঞ্চল আছে সেখানে পশতু ভাষা ব্যবহার করা হয়, বেলুচ ভাষাও ব্যবহার করা হয়, পশতুও হয়, সেখান থেকে নেওয়া। আমি নিশ্চিত না স্যার, এটা আমি একটু অবশ্যই নিশ্চিত না বলে আমি নিশ্চিত ভাষার নামটা বলতে পারছি না, বাট নেহায় মানে স্নেহ, কোন ভাষা থেকে না আমি নিশ্চিত বলতে পারতেছি না। পিতাক মানে হচ্ছে বাবা, পিতাকে আপনি জানেন। অশক্য, অশক্য মানে কি স্যার? সাক্ষ্য বা শক্য মানে হচ্ছে যার শক্তি আছে, শক্তিশালী। আমরা শক্তি বলি না, শক্তি শব্দটা শক শব্দ থেকে আসছে স্যার। ক্লিয়ার? মিল পাচ্ছেন? শক্তি, এই দেখেন শক্য, সাক্ষ্যমুনি বলে, হিন্দু ধর্মে আছে এরকম। ক্লিয়ার স্যার? তো শক্য মানে শক্তি, অশক্য মানে যার শক্তি নাই, যার এনার্জি নাই, তার মানে কি সে দুর্বল। চমৎকার। করো, করো মানে কি স্যার? করি বা করেন কাজটা, মানে ভার্ব, সেই ভার্বটাকে করা। এইবার দেখেন স্যার, হ্যাঁ গোঙাও, গোঙানি শুনছেন না? চিৎকার করা, ব্যথায় আর্তনাদ করা, সেটাই স্যার গুজরান করা বা চিৎকার করা স্যার। ক্লিয়ার? লিখতে পারেন যেটা। ধারক মানে ধারের, মানে যেটা ধরে নিয়ে আসা, ঋণ করে নিয়ে আসা, আমরা ধার করা বলি না স্যার, সেখান থেকে ধারক মানে ধারের আর কি। চমৎকার। বা ধারণ করা, ক্যারি করা আর কি। ওকে স্যার? মা যে আমাকে 9 মাস ক্যারি করছে সেখানে ধারক বলা হচ্ছে স্যার মাকে। ওকে স্যার? এবার আগান। থুইলা, আমরা আমাদের থুয়া দাও, এটা লোকালি বলি না স্যার, মানে রেখে দেন, রাখেন, এটা। ক্লিয়ার? ওই শব্দটা থুইলা মানে হচ্ছে রাখলো বা রেখে দিলা। চমৎকার। বন্দনা মানে কি স্যার? বন্দনা মানে প্রশংসা, এটা একটা বাংলা শব্দ। ক্লিয়ার? কারো বন্দনা মানে হচ্ছে প্রশংসা করা বা আলোচনা করা, তাকে নিয়ে এখানে বলা হচ্ছে প্রশংসা। চমৎকার। মনোরথ, রথ হচ্ছে একটা গাড়ি, ঘোড়ায় চালিত একটা গাড়ি।
মনোরথ মানে মনের ঘোড়ার গাড়ি। স্যার মনের ঘোড়ার গাড়ি, আপনার মন কি ঘোড়া চালায়? না স্যার, আমার মন ঘোড়া চালায় না, আমি চালাই। কিন্তু আমরা কল্পনা করি আমাদের মনের মধ্যে মনের একটা আলাদা সত্তা আছে। দেখবেন স্যার, আমরা এরকম মিম শেয়ার দিন অনেকেই যে স্যার ব্রেইন একটা চায় কিন্তু মন আরেকটা চায়। তার কারণ কি স্যার, মনের ভেতরে আবার বিখ্যাত গান আছে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে, ওইটার মধ্যে এটা বলে স্যার যে মন রে আমি যত চাইরে বুঝাইতে, মন আমার চায় রঙ্গের ঘোড়া দৌড়াইতে। দেখেন বারবার মানুষের শিল্পে সাহিত্যে সবসময় মনে করি মনের মধ্যে একটা পাগলা ঘোড়া আছে, যে তার নিজের ইচ্ছা প্রকাশ করে এবং সে তার নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমাদেরকে নিয়ে যায়, তাকেই বলতেছে মনোরথ বা মনের ইচ্ছা বা অভিলাষ। অভিলাষ মানেও ইচ্ছা। ক্লিয়ার স্যার? চমৎকার। আগান। ছাবাল, আপনি কোনো শুনছেন সাওয়াল বলে গ্রাম বাংলায়? স্যার শোনার কথা স্যার। ক্লিয়ার? সাবাল আর সাওয়াল একই স্যার, মানে ছেলে। ক্লিয়ার স্যার? ওখান থেকে সাবাল থেকেই ছাওয়াল শব্দটা আসছে। স্যার তাহলে সাবাল কেন বলছে? এই যে বাল শব্দটার একটা আধুনিক রূপ আছে কি স্যার? বালক, মানে যে অ্যাডাল্ট হয়ে গেছে, ওই সাবাল কিন্তু ওই বাল মানে বালক থেকে। আবার দেখবেন হিন্দি ভাষাতে বলে, বাংলাতে বলে বাল বাচ্চা বলে আর কি। ক্লিয়ার স্যার? এইখানে একটা ব্যাপার আছে, এই বাল বা বালা মানে হচ্ছে নারী। ক্লিয়ার স্যার? সাবাল মানে নারীর যেই ছা, নারীর যেই বাচ্চা, সে হচ্ছে সাবাল। ক্লিয়ার স্যার? এইভাবে শব্দটা জন্মাইছে, বুঝতে পারছেন স্যার? এবার আসি বিদিত। বিদিত মানে স্যার জানা, জ্ঞানী স্যার। দিত মানে দেওয়া, বিদিত মানে বিশেষভাবে দেওয়া। যে জিনিস আপনাকে বিশেষভাবে দেওয়া হয় সেটা হচ্ছে জ্ঞান, তাকে বলা হয় বিদিত মানে জ্ঞান বা জ্ঞানী। চমৎকার। দোসর, দোসর মানে হচ্ছে, দেখেন আপনারা দোসর বলে একটা শব্দ এখন জানার কথা, যে আওয়ামী লীগের দোসর, জামাতের দোসর, তাই না? মানে দোসর মানে বন্ধুত্ব বা সামথিং। এখানে দোসর মানে দোসরা বলে না, হিন্দিতে দোসরা মানে দুই, এখানে দোসর বলতে দুই বা দ্বিতীয় বোঝানো হচ্ছে। ক্লিয়ার স্যার? আচ্ছা। করো মানে আবারও করি, আর বার বয়াকার ডয়শূন্যরা, বার মানে হচ্ছে বেশি বা বাড়া বা বাড়ন্ত। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের শব্দার্থের মূল আলাপ। এই কটা আলাপ যদি আমরা ঠিকঠাক মতো বুঝি, তাইলে কিন্তু শব্দার্থ মোটামুটি আপনারা ক্লিয়ার করতে পারবেন। এবং যেহেতু মধ্যযুগের কবিতা, শব্দার্থ এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এখন স্যার আসেন মূল ভাব। মূল ভাব, বন্দনা মানে কি বলছি একটু আগে? প্রশংসা। তো বন্দনা কবিতাটা কি নিয়ে আলাপ করা স্যার? প্রশংসা নিয়ে আলাপ করা। কার প্রশংসা? কবি সাহেব শুরুই করলেন প্রথমে বাপ মায়ের প্রশংসা দেয়, যারা আমার জন্ম দিল, যারা আমার এই জায়গায় আনলো। ক্লিয়ার? এবং তাদের কষ্টে, বাপে আমার নিজে না মা আমার নিজে না খায় খাওয়াইলো, বাপে আমার নিজে না পইরা পড়াইলো, আমারে আদর করে করে, মা আমার মাটিতে রাখলো না পিঁপড়ায় ধরবে, বুকে মানে উপরে রাখলো না যদি বৃষ্টি পড়ে, বুকের মধ্যে জড়ায় ধরে আমার পেলে পেলে বড় করলো। এই গেল বাপ মায়ের দান। তারপরে কবি সাহেব আগে কি বললেন স্যার? এরপরে কি আছে স্যার? এরপর আছে কে? আমার শিক্ষক, আমার গুরুজন, যারা আমাকে জ্ঞান দিল, তারা বাপ মায়ের থেকেও বড়, তারা আমাকে দ্বিতীয় জন্ম দিল। এবং শেষমেশ 3 নম্বরে যে কবি সাহেব কি বললো? আমি সম্মান জানাই কাদেরকে? আমার সেই সব মুরব্বীদেরকে, যারা আমার থেকে বয়সে বড় এবং ক্ষমতায় বা পেশায় বড়, যারা এই রাজ দরবারে আছে, তাদের প্রতি আমার রেসপেক্ট, তাদের প্রতি সম্মান ও বন্দনা জানায় আমি আমার রচনা শুরু করতেছি। এমন একটা ভূমিকা অংশই হচ্ছে বন্দনা কবিতা। অর্থাৎ যারা যারা আমাদের সম্মানের যোগ্য, আমাদের বাবা মা, আমাদের শিক্ষক এবং শেষমেশ আমাদের মুরব্বীরা, তাদের প্রত্যেকের প্রতি প্রশংসা বা সম্মান জানানো এবং তাদের অবদান আমাদের জন্য কতটুকু, তা প্রকাশ করাই ছিল এই কবিতার মূল আলোচ্য বিষয়। বুঝতে পারছেন স্যার? এইবার দেখেন কি বলতেছে, একটু আগাচ্ছি। কবিতার মূল কাব্যের শুরুতে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন, ওটা কিন্তু আমাদের বইতে নাই। মূল কাব্য ওই জিনিসটা নাই আর কি, মানে মূল কাব্যের পুরোটা আমাদের বইতে নাই। তারপরে জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতার অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে যত্নের সহিত সন্তানকে বড় করে তোলেন, আর শিক্ষক শিক্ষাদান করে তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতা বোধই মানুষত্বের প্রধান ধর্ম। কবি উল্লেখ করেছেন যে পিতামাতার দয়ায় পৃথিবীতে জন্ম হয়েছে। মা যেমন পিঁপড়ার ভয় থেকে রক্ষা করে পরম যত্নে সন্তানকে আগলে রাখেন, বাবাও তেমনি না খেয়ে এবং কম খেয়ে সন্তানকে খাওয়ান এবং পড়ান, সকল দুঃখ কষ্ট সহ্য করে বড় করেন। তাই বললাম মা স্যার, মিল পাচ্ছেন? চমৎকার। এইবার আগান। শিক্ষককে তিনি দোসর জন্ম দিলা তিহ সে আম্মার, মানে সে আমার দ্বিতীয় জন্ম দিল আর কি, এবং দ্বিতীয় জন্মদাতা হিসেবে উল্লেখ করেছেন। কারণ কি? শিক্ষকরা জ্ঞানের মাধ্যমে আমাদেরকে দ্বিতীয়বার জন্ম দেয়। চমৎকার। এছাড়া কবি তার পুরবাসী মানে এলাকাবাসী, ইষ্ট মানে বন্ধুত্ব, মিত্র মানে বন্ধুর প্রতি সম্মান দেখিয়েছেন। কবিতার শুরুতে তিনি মহান আল্লাহর প্রশংসা করেছেন, এটা কিন্তু আমাদের বইতে নাই, বারবার বলতেছি। তিনি বিশ্বাস করেন যে আল্লাহ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা এবং তার অসীম কুদরতেই সবকিছু প্রচলিত হচ্ছে। ক্লিয়ার স্যার? শেষমেশ কবিতার পূর্ববর্তী কবিদের অবদান স্মরণ করেছেন, যা তার উদারতা ও বিনয়ের পরিচয় দেয়। শাহ মোহাম্মদ সগীর তার কাব্য যেন
সফলভাবে শেষ করতে পারেন, সেজন্য স্রষ্টার কাছে স্রষ্টা করুণা ভিক্ষা করেছেন। ক্লিয়ার? উনি ফিনিশিংয়ে যাবেন এতদিন প্রশংসা করে যে ভাই আমার একটাই দোয়া, আল্লাহ যেন, আমি সবার প্রশংসা করলাম এই জন্যই, আল্লাহ যাতে আমাকে পরিপূর্ণভাবে আমার সৃষ্টিকর্ম সাহিত্যকর্ম করার ক্ষমতা দিতে পারেন। বুঝতে পারছেন? অর্থাৎ দেখেন এই কবিতার মূল বিষয় কিন্তু প্রশংসা, অন্য যে যোগ্য তাকে রেসপেক্ট দেওয়াটাই হচ্ছে এই কবিতার মূল কথা। ওকে স্যার, এইবার আর কথা না বাড়াই, আমাদের মূল ভাবও শেষ, ফিনিশিং আমরা চলে যাব স্যার অল্প একটু আলাপে। গুরুত্বপূর্ণ তথ্য দেখেন স্যার, কোন তথ্যগুলো একদম না জানলেই না। 1 নাম্বার, এই কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দ রচিত। আপনাদের আগে বলতে 3টা ছন্দ হয়, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত আর পয়ার। তো এটা অক্ষরবৃত্ত ছন্দ রচিত, এটা অক্ষর মিলামিলা লেখা হয়। কবিতাটি মূলত কাহিনী কাব্য। হ্যাঁ স্যার, এইটা একটা কাহিনী কাব্য, এটা ইউসুফজলি লেখা কাব্যের শুরুর পার্টটুকু। তো এইখানে স্যার কি করা হচ্ছে, একটা কাহিনী বর্ণনা করা হচ্ছে স্যার, যে যেহেতু এর মধ্যে ইউসুফজলি কাহিনী আছে, তার আগে স্টার্টিংয়ে আপনার কি দেওয়া হয়েছে, একটা প্রশংসা দিয়ে। কবি আগে মধ্যযুগে এটাই নিয়ম ছিল স্যার, জারি গানে এরকম হয়, আমি একটু মনে করে আপনাদের কখনো শুনছেন কিনা জারি গান আমি জানি না আপনারা, এরকম আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন, অভাগীর এই দুঃখের কথা করিব বর্ণন। উনি কিন্তু বর্ণনা করে নাই, উনি খালি ভূমিকা দিল যে আমি এখন দুঃখের কথা বলবো, তারপর তিনি কথাটা বলবে। এই যে ঢংটা গানটা গাওয়ার, জারি গান গাওয়ার, এই ঢংটারই আমরা বলি মধ্যযুগীয় কবিতার ঢং। এই আমরা যে কবিতার পাঠটা পড়ছি বন্দনা, এটা আসলে ওই ভূমিকা অংশটুকু যেখানে কবি বলবে, মূল কবিতা এখনো বলে নাই। ওকে স্যার, এইবার মূল কবিতা আমাদের বইতেও নাই। ওকে, কবিতায় পিতামাতা গুরুজনের প্রতি প্রশংসা বা স্তুতি করা হয়েছে বলে এই অংশের নামকরণ করা হয়েছে বন্দনা। যেহেতু সবার প্রশংসা করা হয়েছে, স্তুতি মানে প্রশংসা, তাই এই পাঠের নাম বন্দনা। মা সন্তানকে পিঁপড়ার ভয়ে মাটিতে রাখেন না, বলা হয়েছে মা কোথায় রাখেন না, মাটিতে কেন, পিঁপড়ার ভয়ে। কবি শিশুকালে দুর্বল ছিলেন, দুর্বল সাবাল এমন একটা শব্দ ছিল, অশক্য সাবাল এমন একটা শব্দ ছিল, অশক্য মানে দুর্বল, কবি শিশুকালে দুর্বল ছিলেন, সেটা এখানে বলা হচ্ছে। কবির পিতা নিজে না খেয়ে কবিকে খাওয়ান, সেটাও আমি মূলভাব বলার সময় বলছি স্যার, সেটাও বলা আছে। কবি বারবার সবার কাছে দোয়া ভিক্ষা করেন, প্রার্থনা করেন, ভাই আমরা সবাই দোয়া দেন, আশীর্বাদ দেন যাতে আমি ভালো করতে পারি, এটাও বলা আছে। বন্দনা কবিতায় পিতার চেয়েও শিক্ষক বা ওস্তাদকে শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে, কারণ কি, তারা আমাকে দ্বিতীয় জন্ম দেয় জ্ঞানের মাধ্যমে। ওকে স্যার, এইবার কবি দ্বিতীয় জন্মদাতা মনে করেন কাকে, মাত্রই বললাম ওস্তাদ বা শিক্ষক গুরুকে। কবির অনেক ভক্তি নগরবাসী, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও সভাসদদের প্রতি। ক্লিয়ার স্যার, নবী সবার প্রতি একটা অদ্ভুত ভক্তি আছে তার নিজের দেশের লোকের প্রতি। তারপর সামনের দিকে জোর হাতে প্রণামের ইচ্ছা পোষণ করেন কবি, উনি সবাইকে জোর হাত করে প্রণাম করতে চান, রেসপেক্ট জানাতে চান, কারণ কি, কবি সবার রেসপেক্ট দিয়ে আগাইতে চান। সামনে কবি কর জোরে, কর মানে হাত, একটু আগে বলছিলাম মনে আছে, কর জোরে মানে হাত জোর করে, কর জোর করে স্যার, ক্লিয়ার, কর জোরে প্রমাণ করতে চান সবাইকে। কি প্রণাম করতে চান কেন, প্রমাণ না স্যার, প্রণাম কেন করতে চান স্যার, কারণ উনি অন্যকে রেসপেক্ট করবেন, এটাই কবিতার মূল কথা, বন্দনা স্যার। ওকে, আচ্ছা একটু আগাই। পাপের ভারে নিজেকে হীন মনে করেন কে, শাহ মোহাম্মদ সগীর কবিতা লাস্টের দিকে বলেন যে আমি হীন, সগীর হীন, হীন মানে তার ছোট, তুচ্ছ, পাপের ভারে নিজেকে হীন মনে করেন কবি নিজে, শাহ মোহাম্মদ সগীর। এবং বারবার সবার কাছে দোয়া ভিক্ষা করেন কে স্যার, একই প্রশ্ন দুইবার চলে আসছে, শাহ মোহাম্মদ সগীর সাহেব। ক্লিয়ার স্যার, তার মানে দেখেন একটু খেয়াল করেন, খুব কি জটিল কোনো প্রশ্ন না স্যার, এই কবিতা আসলে খুব একটা জটিল প্রশ্ন হওয়া সম্ভব না, কারণ মধ্যযুগের কবিতা তো, আর প্রশংসা তো, এখানে আহামরি কিছু নাই। এই বিষয়গুলো হালকা মাথায় রাখতে পারলেই ইনশাল্লাহ ভালো অ্যান্সার করতে পারবেন। তো কথা না, আপনার এই পর্যন্ত আসছেন মানে সৃজনশীল এখন পড়বেন, তাহলে চলেন দেখি সৃজনশীলের আলাপগুলো কেমন। আসেন চলেন, সে পর্যন্ত টাটা।